রওনাক একবার চোখ তুলে দরজার কাজটা দেখে নিল ভালোভাবে। পরক্ষণে কুহু ডান হাত ধরে হ্যাঁচকা টানে ফ্রিজের আড়ালে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কুহু। পিঠ ঠেকেছে সফেদ রঙা দেওয়ালে। এক হাত কুহুর পাশে দেওয়ালে রেখে আবদ্ধ করে রাখল রওনাক। চোখ দুটো জুড়ে রহস্য খেলা করছে। কুহুর রাগ মাত্রা ছড়াচ্ছে। একে তো কি খাবার নিয়ে যাবে ভেবে পাচ্ছে না, এদিকে রওনাক ভাই মেজাজ বিগড়ে দিচ্ছে। ভয়ানক রাগ নিয়ে কিছু একটা বলতে গেল কুহু, পুরো কথা আর শেষ করতে পারল না। রওনাকের মিষ্টি মাখা হতরষ্ট তার ঠোঁটচোরা দখল করে নিল ক্ষিপ্ত গতিতে। হঠাৎ রাগ সামাল দিতে না পেরে শ্বাস রোধ হয়ে গেল কুহুর। এইরূপ কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না তার মস্তিষ্ক। শটান হয়ে দেওয়ালের সঙ্গে লেগে রইল সে। গালে কোচা কোচা দাড়ি স্পর্শ পেতেই ভয়ানক শিউরে উঠল। চিন্তা, ভয়, রাগ মিলেমিশে অনুভূতিরা তালগোল পাকালো। জিভে স্পষ্ট মিষ্টির স্বাদ অনুভব করল কুহু। সবকিছু বুঝে উঠতেই চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল। রওনাকের দৃষ্টি কুহুর গোল গোল হয়ে যাওয়া আশ্চর্যজনিত চোখে। সামনে থাকা পুরুষের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। বাইরে থেকে রিশার ডাক আসলো। দ্রুত ছেটে দাঁড়ালো রওনাক। একটুখানি বাঁকা হাসি ছুড়ে দিয়ে প্রস্থান করলো। কুহু নড়তে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল বরফের মতো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে তার মস্তিষ্ক সংকেত দিল না। খেয়াল হতে দেখলো তার শরীর মৃদু কাঁপছে। এটা কি আতঙ্ক নাকি অদ্ভুত অনুভূতি? মিনিট একের মধ্যে রিশা এসে দাঁড়ালো কুহুর মুখোমুখি। পরিস্থিতি তখনও সামলে উঠতে পারেনি কুহু। খানিকক্ষণ আগে কি ঘটে গেল তার সাথে? রাগী রওনাক ভাইয়ের দ্বারা এমন কিছু ঘটতে পারে ভাবেনি কুহু। হতভম্ব কুহুকে দেখে নিয়ে কাজে মনোযোগী হলো রিশা। মা তাকে ডেকে পাঠিয়েছে কুহুকে সাহায্য করার জন্য। নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসলো কুহু। রিশার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করলো। ঘরে থাকা বেশ কয়েক পদের খাবার প্লেটে সাজিয়ে নিল রিশা। তবে কেমন সন্দিহান দৃষ্টিতে কুহুকে দেখছিল। এরকম শান্ত স্বভাবের মেয়ে তো কুহু নয়। একটা কথা বলছে না কেন? কাজে মনোযোগ ধরে রাখতে পারছে না কুহু। খানিকক্ষণ আগের মিষ্টি চুম্বনের ঘটনা মস্তিষ্কে জোকের মতো বসে আছে। ভীষণ রাগ লাগছে কুহুর। দিন দিন অসভ্যতার মাত্রা ছাড়াচ্ছে রওনাক ভাইয়ের। রিশা ডাক দিতেই ভাবনার ঘোর কাটলো কুহুর। ট্রে ভর্তি খাবার কুহুর হাতে ধরিয়ে দিয়ে চা তৈরির জন্য চুলায় গরম পানি বসালো রিশা। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল কুহু। কালকে খুব বাজে পরিস্থিতিতেই কুহুর বিয়েটা সুসম্পন্ন হয়েছে। অবশ্য এর জন্য শারমিন বেগমের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফসানা বেগম। দুপুরে খাবারের আয়োজন করবেন জানালেন শারমিন বেগম। তোহা আর আফসানা বেগমকে থেকে যেতে বললেন। বেশ বিনয়ের সহিত আফসানা বেগম বললেন অন্যদিন আসবেন। এই বিয়ে যখন কোনো রকম বৌভাত হয়নি, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী রওনাক আর কুহুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি। শারমিন বেগম বললেন রওনাক চাইলে যাবে, ওনার কোনো আপত্তি নেই। তাহলে মা আর ভাবির সঙ্গে এখনই বাড়িতে চলে যাই আমি। রনক ভাই বিকেলে ফিরলে না হয় তখন যাবেন। হাত ভর্তি খাবার নিয়ে এগিয়ে আসতে আসতে কতগুলো বলল কুহু। উপস্থিত সবাই কুহুর দিকে তাকালো। আফসানা বেগম খানিক বিব্রত হলেন। বিয়ের পরেও স্বামীকে বোকার মতো ভাই সম্বোধন করে যাচ্ছে মেয়েটা। দুষ্টু হাসি তোহার ঠোঁটের কোণে। কুহুর চলন বলন আর কথাবার্তা খুব একটা ভালো লাগে না শারমিন বেগমের। চুপ করে রইলেন তিনি। সেন্টার টেবিলে খাবারের ট্রে রাখলো কুহু। তোহা তক্ষুনি বসা থেকে দাঁড়িয়ে তাড়া দিল কুহুকে। তার ঘরটা দেখবে। অগত্যা রওনাক ভাইয়ের রুমের দিকে হাঁটা ধরল কুহু। ছেলে আয়েশকে কোলে নিয়ে অনুসরণ করলো তোহা। ঘরটা খানিক এলোমেলো হয়ে আছে। সকালে গোছায়নি কুহু। এরকম অবস্থা দেখে ননদিকে খানিক শাসালো তোহা। বাবির কথা কুহুর কর্ণ পর্যন্ত বুঝি পৌঁছায়নি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। সারা কক্ষ জুড়ে মিষ্টি এক পারফিউমের সুবাস ছড়িয়ে আছে, যেটা খানিকক্ষণ আগে রওনাক ভাইয়ের গা থেকে পেয়েছিল কুহু। আবারও সেই ভয়ানক ক্ষণটা মানসপটে ভেসে উঠল। চোখ খিচিয়ে নিল কুহু। মাথা দুদিকে ঝাঁকিয়ে ভাবনাখানা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল। তোহা ততক্ষণে ঘুরে ঘুরে দেখছিল সম্পূর্ণ কক্ষ। রুমে সকল আসবাবপত্রই সাদা রঙা। দেয়ালের অনেক রকম ওয়ালমেট আর বড়সড় একটা ঘড়ি। অন্যান্য জানালার তুলনায় এই রুমের জানালাটা বেশ বড়। বাতাসে শুভ্র রঙা পর্দা দুলছে। খাটে রোদ পড়েছে আড়াআড়িভাবে। কোনায় ড্রেসিং রুম আর ওয়াশরুম। জানালার সামনে দাঁড়িয়ে কুহুর দিকে তাকালো তোহা। কোনো কল্পজগতে ভাসছে মেয়েটা। বেশ জোরালো স্বরে ডাকলো তোহা। চমকে উঠল কুহু। হাসি মুখে ভাবির সামনে এসে দাঁড়ালো।
বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে অনেক তফাৎ হয় কুহু। এমন অনেক কিছু হিসেব করে চলতে হবে তোমাকে। তখন বসার ঘরে অকপটে ওভাবে কথা বলা তোমার উচিত হয়নি। রনক তোমার স্বামী, হতে পারে আগে ঋষার ভাই ছিল, তাই তুমিও ভাই ডাকবে। তাছাড়া শাশুড়ির সামনে বললে তুমি একাই চলে যাবে বাড়িতে, এটা বলাটা কি সমীচীন হয়েছে? তুমি চলে গেলে রনক একা যাবে। এরপর থেকে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে বলবে। ভাবির বেদবাক্য নতমস্তকে শুনল কুহু। পরক্ষণে বলল, সব না হয়ে বুঝলাম, কিন্তু রনক ভাইকে কি ডাকবো তাহলে? ওগো হ্যাঁ গো এইসব। উনি যে আমার হাজবেন্ড এটা এখনো মানতেই পারছি না আমি। আমার যে বিয়ে হয়ে গেছে এটা ফিলই হচ্ছে না ভাবি। তোহা উত্তর দেওয়ার সময় রিসা আসলো। রিনরিনে গলায় কুহুর উদ্দেশ্যে বলল, বিয়ের ফিল পাবি কি করে? আমার ভাইকে কি তুই ভালোবাসিস নাকি? সারাক্ষণ রাগ দেখাস। পাশ থেকে তোহা জবাব দিল, এটা তুমি ভুল বললে রিশা। আমার ননদই যে তার জামাইকে কতখানি ভালোবাসে সেটা নিশ্চোখে দেখেছি আমি। মুখ ফুলিয়ে বলল রিসা। যতই হোক ভাবি, তুমি তো আর তোমার ননদের দোষ দেখবে না। আমি যতই গলা ফাটাই বলি, পর তো পরই হয়। দুজনের মাঝে কুহু বলে উঠল, বই গেছে তোর ভাইকে ভালোবাসতে, অশুভ লোক একটা। কুহুর কথায় তোহা আর রিসার কথা থেমে গেল। তোহা একটা চোরা দীর্ঘশ্বাস পেল। মেয়েটাকে কত করে বোঝালো কথা একটু হিসেব করে বলতে। রিসার আফসোস হতে লাগলো ভাইয়ের জন্য। ইহজনমে তার ভাই ভালোবাসার দর্শন পাবে কিনা কে জানে। আফসানা বেগম এসে ছেলের বউকে তাড়া দিলেন। এক্ষুনি চলে যাবেন তারা। বিকেলে মেয়ের জামাই যাবে, খাবারের আয়োজন করতে হবে। হাসি মুখে রিসাকে বিদায় দিয়ে চলে গেল তোহা। অসহায় দৃষ্টিতে মা ভাবির যাওয়ার পানে তাকিয়ে রইল কুহু। ইচ্ছে করলেও তাদের সঙ্গে চলে যেতে পারবে না সে। দুপুরের পর থেকে পুরোটা সময় রিসার সঙ্গে গল্প করেছে কুহু। একটুও মন খারাপ লাগছে না তার। অচেনা নতুন পরিবেশে আছে মনেই হচ্ছে না। বেলা গড়িয়েছে বিকেলে। কুহু অপেক্ষা করছে রওনকের আসার জন্য। একটু আগে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সে। রওনক হয়ে আসলে তাকে নিয়ে বাড়িতে যাবে। কলিং বেলের শব্দ হতে আদর শোয়া থেকে উঠে বসলো কুহু। পরক্ষণে খাট থেকে নেমে ছুট লাগালো বাইরে। রিসা হতবাক হয়ে তাকিয়ে আছে। কুহু এতক্ষণ তার ভাইয়ের অপেক্ষাতে প্রহর গুনছিল। এটা ঠিক মানা যাচ্ছে না। বিয়ে হলে বোধহয় দায়িত্ব এমনি বুঝে এসে যায়। দরজা খুলতেই কুহুর হাসি মুখখানা চোখে পড়ল রওনকের। ভ্রু কুচকে কিয়ৎক্ষণ চুপ করে নববধূকে পর্যবেক্ষণ করলো। এইটুকু মুহূর্তে যেন তার সারাদিনের ক্লান্তি বিলীন করে দিল। আজকে সারাদিন ক্লাসে কুহুকে বড্ড বেশি মিস করেছিল। মেয়েটা বউ হতে না হতেই তার আশা আকাঙ্ক্ষা একেবারে ডালপালা মেলেছে যেন। কুহুকে কিছুটা এড়িয়ে রুমে চলে গেল রওনক। মেয়েটা নিজ থেকে কিছু বলবে মনে হচ্ছে। রুমে আসতেই রওনক আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। কুহু তার জন্য জামা বের করে খাটে সাজিয়ে রেখেছে। রওনক তো ভেবেছিল সকালের ঘটনার জন্য কুহু তার সঙ্গে আজ নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে। অথচ পরিস্থিতি নীরব। কৌশলে কোনো চাল চালছে না তো আবার নির্বোধ মেয়েটা। মাথায় আকাশসম ভাবনা নিয়ে ওয়াশরুমে চলে গেল রওনক। ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো মিনিট 20 মাঝে। হালকা বেগুনির মাঝে কালো রঙা শাড়ি পরেছে কুহু। খানিকক্ষণ আগে রিসার কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে পরে এসেছে। আয়নায় দাঁড়িয়ে হালকা করে সাজছে। মোর মেজাজ ফুরফুরে হয়ে আছে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল রওনকের। শাড়ি পরা রমণীর থেকে দৃষ্টি সরতে চাইছে না, আবার হাবভাবও ভালো ঠেকছে না। কয়েক পা এগিয়ে কুহুর সামনে এসে দাঁড়িয়ে বলল রওনক, স্বামীর মন জয় করা শিখে নিচ্ছ তাহলে? তোমাকে এই মুহূর্তে সত্যি সত্যি আমার বউ মনে হচ্ছে কুহু। হাসি মুখে ঘুরে তাকালো কুহু। আপনিও রেডি হয়ে গেছেন দেখছি, তাহলে এখনই বেরিয়ে পড়ি আমরা। মানে কোথায় যাব? কোথায় আবার? আমাদের বাসায়। মা আর ভাবি এসেছিল আজকে, আমাকে আর আপনাকে যেতে হবে, এটাই নিয়ম। আর আমি কিন্তু 1 সপ্তাহ থাকবো। এতক্ষণে কুহুর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলো রওনক। অথচ সে কিনা আকাশ কুসুম ভেবে বসে আছে। কুহুর হাত ধরে জানালার কাছে চলে আসলো রওনক। অপর হাত দিয়ে দূরে ইশারা করে দেখিয়ে বলল, ওই যে এখান থেকেই তোমার বাড়ি দেখা যাচ্ছে। অযথা যাওয়ার কি প্রয়োজন? আর 1 সপ্তাহ থাকার তো প্রশ্নই আসে না। সুতরাং আমরা যাচ্ছি না। রওনকের কথায় মাথায় বাজ পড়ল কুহুর। চরম রাগ উঠলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। বেশি কথা বলে রওনক ভাই বেঁকে বসলে অবশেষে যাওয়া হবে না। দাঁত চিবিয়ে হেসে বলল কুহু, হ্যাঁ, চোখে তো দেখাই যাচ্ছে বাড়ি, কিন্তু আমার মা যে এত করে বলে গেল। তা না হয় যাবো, কিন্তু 7 দিন থাকার কথা আসছে কেন?
আপনার ইচ্ছে হলে একদিন থেকে চলে আসবেন। আমার জিনিসও আমি সাথে করে নিয়ে আসবো, রেখে আসবো নাকি? আপনার জিনিস মানে? 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে নিয়ে এসেছি তোমাকে, সুতরাং তুমি এখন আমার জিনিসই। রওনকের যুক্তি থেকে মাথা ঘুরে উঠল কুহুর। দাঁত কিরমিরিয়ে বলল, আমি কি দোকানে পণ্য? না, তুমি আমার মিষ্টি বউ। এখন কি আপনি যাচ্ছেন না? হ্যাঁ যাব, কিন্তু বড়জোর একদিন থাকার সুযোগ পাবে। রাজি থাকলে চলো, নয়তো থাকো বসে। কুহু রাগ দেখাতে গিয়েও দমে গেল। আগে বাড়ি পৌঁছাক, তারপর দেখা যাবে কয়দিন থাকবে। সেখানে গেলে কুহুর মর্জি মতোই হবে সব। মাথা ঠান্ডা করে রৌনককে বলল সে একদিনই থাকবে। তীর্যক দৃষ্টিতে কুহুকে দেখে নিয়ে বলল রৌনক, কোনো রকম চিটিং চলবে না। যদি ভাবো চালাকি করবে তাহলে উল্টো ফেসে যাবে। আমাকে চেনো না তুমি। কথাটুকু বলে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি তুলে নিয়ে চুল আঁচড়ে নিল রৌনক। বেঞ্চি কাটল কুহু। একটা না একটা বাহানা দিয়ে তো অবশ্যই থাকবেই সে। কালো রঙের শার্ট পরেছে রৌনক, সঙ্গে হোয়াইট প্যান্ট। কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি থমকে গেল কুহুর। পরোয়া না করে বেরিয়ে গেল সে। শারমিন বেগম আর রাশেদ জামালে থেকে বিদায় নিতে ঘড়িতে রাত 12টা। ফোন হাতে বসে আছে রিশা। স্ক্রিনে আশফিকের ছবি। নিত্যদিনের অভ্যেস এটা। আইটিতে একবার হলেও ঘুরে দেখে প্রতিদিন। 2 দিন আগে কানাডা চলে গেছে আশফিক ভাই। এয়ারপোর্টে ছবি তুলে পোস্ট করেছে। সেখানে সুন্দর করে একটা মন্তব্য করল রিশা। তবে আজ বহুদিন বাদে। অবশ্য আগে প্রায় সব ছবিতেই মন্তব্য করত। মাঝে সাঝে রিপ্লাই পেত সৌভাগ্যক্রমে। ফোন বেজে উঠতেই ভাবনার অবসান ঘটল রিশার। স্ক্রিনে তাকাতেই চমকে উঠল আশফিক ভাইয়ের কল। মুহূর্তে বুক ধক করে উঠল, হাত মৃদু কাঁপল। এই ফোন কলের জন্য প্রস্তুত ছিল না রিশা। কখনো আশফিক ভাই তাকে ফোন করেনি। প্রলম্বিত শ্বাস নিয়ে ফোন রিসিভ করলো সে। কণ্ঠনালী কাঁপছে তার। কি বলবেন আশফিক ভাই? এখনও যে পথ চেয়ে বসে আছে রিশা। মন মানতে চায় না, বেহায় মনকে কিছুতেই বোঝাতে পারে না। হ্যালো রিস, হাউ আর ইউ? বরাট পুরুষসুলভ কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল কানে। শুকনো ঢোক গিলে উত্তর দিল রিশা। ভালো আছি, আপনি কেমন আছেন আশফিক ভাই? এই তো আছি, মিস ইউ ডিয়ার। আচ্ছা, এবার আমার সঙ্গে বেশি কথা বলিসনি কেন তুই? কেমন একটা জড়তা খেয়াল করেছিলাম, ছোটবেলার ভয়টা কি এখনো আছে? আশফিকের কথায় অপ্রস্তুত হল রিশা। অনেকটা নমনীয় ভাব বোঝা যাচ্ছে অপর প্রান্তের পুরুষটির। মুহূর্তে অনেক কিছু ভেবে ফেলল রিশা। তবে কি উত্তর দেবে ভাবতে থাকলো। তপ্ত শ্বাস ফেলে বলল, আমরা একটা মানুষকে বাহির থেকে যতটুকু বুঝি, যেমন ভাবি, হয়তো ভেতরে মানুষটা ভিন্ন হতে পারে। আমি সেই ছোট্ট রিশা নেই আশফিক ভাই। ভয় পাবার কোনো কিছুই না। হয়তো সেভাবে কথা বলার মতো সুযোগ হয়নি আপনার সঙ্গে, তাই এরকম মনে হয়েছে আপনার। রিশার কথায় থমকে গেল আশফিক। এখনও রিশা তার জন্য কষ্ট পাচ্ছে কিনা সেটুকু যাচাই করতেই ফোন করেছিল সে। মাঝে বহুদিন রিশার কোনো রকম উপস্থিতি ছিল না তার পোস্টে। আজকে হঠাৎই রিশার মন্তব্য দেখে ভেবেছিল মেয়েটা বুঝি মুভ অন করে নিয়েছে। এখন মনে হচ্ছে পরিস্থিতি আগের মতোই। ভেতরে এক দীর্ঘশ্বাস গুমোট হয়ে রইল আশফিকের। রিশার জন্য কোথাও একটা সূক্ষ্ম খারাপ লাগা কাজ করছে। অন্য কিছুর আবদার করলে হয়তো আশফিকের পক্ষে দেওয়া সম্ভব হতো। প্রিয় মানুষের একটুখানি অবহেলা কতখানি যন্ত্রণা দেয় সেটা আশফিকের চেয়ে ভালো কেউ জানে না। জেনিত মেয়েটিকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিল সে। এত কাঠকর পুড়িয়েছে সুশ্রী ললনার মন জয় করতে। প্রতিটি মানুষের জীবনের গল্পই ভিন্ন হয়। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই পরিস্থিতিতে উপনীত হই, ততক্ষণ তা উপলব্ধি করতে পারি না। আশফিকের ভাবনার মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। নীরবতা ভঙ্গ করে কথার প্রসঙ্গ পাল্টালো আশফিক। রিশার পড়াশোনা সম্পর্কে টুকিটাকি জিজ্ঞেস করে লাইন কেটে দিল। মনে হচ্ছে এভাবে মেয়েটাকে হুটহাট কল দিয়ে কষ্ট বাড়িয়ে দিয়ে কাজ নেই। আশফিক মনে প্রাণে চায় রিশার জীবনে কেউ আসুক, ক্ষণিকের এই আবেগটুকু ভুলিয়ে দিয়ে ভালোবাসায় জীবন ভরিয়ে দিক। কাঠের ওপর ফোন ফেলে রেখে দীর্ঘশ্বাস ফেল রিশা। হঠাৎই মন খারাপের দল তার চারপাশে ঘিরে ধরল। কবে মুক্তি মিলবে এদের থেকে? রাতের খাবারে রওনকের জন্য বেশ আয়োজন হয়েছিল। জাম্মাই আদর কাকে বলে হাড়ে হাড়ে টের পেয়েছে রওনক। পেট নয়, যেন আস্ত একটা গোডাউন ভেবেছে তারা। ঠিক মতো নড়তে চড়তে পারছে না এখন। কুহু ইচ্ছে করে তার পাতে খাবার তুলে দিচ্ছিল বেশি বেশি। সুযোগ পেলে টুক করে মুখেও পুরে দিচ্ছিল খাবার। সবই যে রওনককে হেনস্থা করার জন্য করেছে বুঝতে বাকি নেই রওনকের। শাড়ির আঁচল কোমরে বেঁধে নিয়ে বিছানা গোছাচ্ছে কুহু।
আর চোখে রৌনকের বিরক্ত মাখা চেহারাটা উপলভোগ করছে। ঠোঁট চেপে হাসছে খানিক। খাট থেকে নেমে দাঁড়ালো কুহু। গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে বলল, এই তো রেডি। এবার জলহস্তির মতো শরীরটা নিয়ে চুপচাপ শুয়ে পড়ুন তো। কুহুর কথায় বিস্মিত দৃষ্টি ফেলে তাকালো রৌনক। কোন দিক থেকে জলহস্তি মনে হয় আমাকে? জলহস্তি না হলে এতগুলো খাবার কোনো মানুষ খেতে পারে বলুন? কথার পৃষ্ঠে জবাব তৈরি কুহুর। রাগ হলো রৌনকের। সবাই মিলে জোর জবরদস্তি করে খাইয়ে এখন জলহস্তির তকমা দেওয়া হচ্ছে তাকে। এই কুহুটা খুব বিচ্ছু। আপাতত ঝগড়া করার মতো অবস্থায় নেই রৌনক। খানিকক্ষণ হাঁটাহাঁটি করলো সে। খাটের উপর দৃষ্টি পড়তেই কুহুর দিকে তাকিয়ে বলল, তোমার এইটুকু সিঙ্গেল খাটে দুজন ঘুমাবে কি করে? ছোট একটা ওয়ার্ড্রপ থেকে জামা বের করেছিল কুহু। রৌনকের কথায় তরাত করে দৃষ্টি ফেলল। তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি একা ঘুমাবেন, আমি চলে যাব মায়ের রুমে। চলে যাবে মানে? আমার কোনো কিছু দরকার পড়লে কাকে বলবো? জগ ভর্তি পানি রেখে যাব আমি। আর রুম থেকে বের হলে বাম দিকে একটু গেলে ওয়াশরুম পাবেন। আশা করি আমার আর প্রয়োজন নেই এখানে। কতটুকু বলেই বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো কুহু। আঁচলে টান পড়তেই চলন্ত পা দুটো থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকাবার সাহস পেল না। রৌনক ভাই যে শাড়ির আঁচল টেনে ধরেছে এতে সন্দেহ নেই। কেমন অস্বস্তিতে পড়ে গেল। ততক্ষণে কুহুর শাড়ির আঁচল ধরে একেবারে কাছাকাছি চলে আসলো রৌনক। খানিকটা নিচু হয়ে কুহুর কানের পাশে ভরার স্বরে ফিসফিস করে বলল, তুমি আমার নববিবাহিতা স্ত্রী। এই মুহূর্তে তোমাকেই তো আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কি ভেবেছ পালিয়ে যাবে? খাট ছোট তাতে কি হয়েছে? দরকার হয় বুকে নিয়ে সারা রাত ঘুমাবো। উষ্ণ নিঃশ্বাস কান ছুঁতেই মৃদু কেঁপে উঠছিল কুহু। কথা শেষে শব্দ করে হাসলেও রৌনক। ঘুরে দাঁড়িয়ে রৌনকের ঠিক চোখ বরাবর দৃষ্টি রাখলো কুহু। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা লম্বাটে গড়নের বলিষ্ঠ দেহী এক পুরুষ। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না রৌনক ভাই। করোনায় তো আর একটা সংসার সারা জীবন টেকে না। আমাদের এই অস্বাভাবিক বিয়ের পরিণতি নিয়ে ভয় হয় আমার। এত বাধার মধ্যে দিয়ে ভালো কিছু কি করে আশা করা যায়? এই বিয়েতে কি আপনি মন থেকে রাজি ছিলেন? আর না, আমি রাজি ছিলাম। হতে পারে আমি আপনার স্ত্রী, অধিকার সম্পূর্ণ রাখেন আপনি, কিন্তু আপনাকে মানতে আবার সময় লাগবে রৌনক ভাই। কতটুকু বলে কুহু বেরিয়ে গেল। রৌনক ঠায় দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। শুধুমাত্র এই ভয়টার জন্য কুহুকে সে কোনোদিন মনের কথা জানাতে পারেনি। অনুভূতিটুকু নীরবে লালিত করে গেছে বক্ষ পিঞ্জিরায়। এই মুহূর্তে কুহুর সঙ্গে নমনীয় আচরণ করাই হয়তো মেয়েটা ভাবছে কেবল নিজের পৌরুষ চাহিদার জন্য কাজ ঘেঁষেছে রৌনক। এই রূপটা হতে থাকলে তো ভালোবাসার জায়গায় উল্টো ঘৃণা জন্ম নেবে। চলুক এই বৈবাহিক সম্পর্ক তার দ্বারা মোতাবেক। কুহুর ভালোবাসার জন্য আমৃত্যু অপেক্ষায় থাকবে রৌনক। কৌশলে কুহুকে নিজের করে নিয়েছে। ও চোখে তাকিয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে। 2 কদম হেঁটে কুহু ছোট ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রৌনক। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। অগণিত নক্ষত্রে ছড়াছড়ি। মৃদুবন্ধ বাতাস বইছে। কপালে পড়ে থাকা চুলগুলো দুলছে রৌনকের। আচমকা কোনায় দৃষ্টি থমকালো। লাল রঙা একটা গোলাপ গাছে শুকিয়ে আছে। এগিয়ে গিয়ে তাতে আঙুল বোলালো রৌনক। তার কুহুর প্রিয় ফুল। মনে প্রাণে চাইলেও কুহুর ভেতরে থাকা রাগ ভুল এই ফুলটার মতোই শুকিয়ে ঝরে যাক। সেখানে ভালোবাসার জন্ম হয়ে ফুটুক নব্য গোলাপ। শাড়ি পাল্টে কলাপাতা রঙা সুতির থ্রি-পিস পরে ওয়াশরুম থেকে বের হলো কুহু। বারংবার তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে অজানা কারণে। সেই ছোট্টবেলা রৌনক ভাইয়ের আচরণে মনে হতো খুব রাগে সে। কুহুকে সহ্য করতে পারে না। যখন বড় হলো অনেক কিছু বুঝতে শিখলো, তখন মনে হতো রৌনক ভাই তাকে পছন্দ করে হয়তো বা। একসময় সেটাও ভুল প্রমাণিত হলো। প্রিয় কারোর সঙ্গে বাজে আচরণ কেউ করে নাকি? তবে রৌনক ভাই মন্দ আচরণ করলে সেদিন বাড়ি ফিরে কুহুর ঘুম হতো না সারা রাত। অন্যরকম এক কষ্ট অনুভব হতো। প্রায়শই রৌনক ভাইয়ের এরকম রাগ রাগ আচরণ এক প্রকার হেসে আর উদ্ভট কথায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর পর নিয়েছিল যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবে। সেই কিনা জনমভর বাঁধনে আবদ্ধ হয়ে গেল। বিয়েটা করতে চায়নি কুহু, তবে কেন জানি বাধাও দিতে পারেনি। মন সব কিছু মেনে বসেছিল। পরিস্থিতিতেই হয়তো। যেমনটা পরিস্থিতির জন্য রৌনক ভাই দয়া করলো। কতগুলো ভাবতে ভাবতেই চোখ মুছে মায়ের রুমের দিকে পা বাড়ালো কুহু। কোথায় যাচ্ছ কুহু? ভাবির ডাকে চমকে তাকালো কুহু। তোহার হাতে পানির বোতল। কেমন সন্দিহান চাহনি হাসার চেষ্টা করে বলল কুহু। মায়ের ঘরে যাচ্ছি ভাবি। মাকে তো ঘুমের মেডিসিন দিয়েছি অনেকক্ষণ আগেই, ঘুমিয়ে গেছে। কিছু বলবে? কুহু একটু অপ্রস্তুত হলো।
মায়ের ঘরে ঘুমাতে যাচ্ছে শুনলে এখন ভাবি তাকে এক গাদা জ্ঞান দেবে, সেই রৌনক ভাইয়ের কাছেই পাঠাবে। এগিয়ে এসে ভাবির মুখোমুখি দাঁড়িয়ে বলল, মা ঘুমিয়ে গেছে? কথা ছিল। আচ্ছা, চলে যাচ্ছি। কতটুকু বলে দেরি করো না কুহু চলে আসলো নিজের কক্ষে। সারা রুম জুড়ে রৌনকের দেখা নেই। খানিকটা ভয় পেয়ে গেল কুহু। রাগ করে আবার চলে যায়নি তো লোকটা? ব্যালকনির কথা মনে হতেই ছুটলো সেদিকে। ট্রাউজারের পকেটে হাত রেখে দূরে আকাশে মত্ত রৌনক। আবছা অন্ধকারে তার লম্বাটে অবয়বের দিকে কিছু পল তাকিয়ে রইল কুহু। রিনরিনে স্বরে শুধালো, ঘুমানি এখনো? ঘুরে তাকালো না রৌনক, অম্বরে দৃষ্টি রেখেই বলল, আমরা সবসময় পরিস্থিতির শিকার হই ঠিক আছে, কিন্তু তার পেছনে অনেক কারণ থাকে কুহু। হয়তো আমরা সেভাবে তার ব্যাখ্যা খুঁজি না। আমাদের বিয়ে নিয়ে যদি তোমার মনের ভীতি থাকে তাহলে বলবো এটা নিছক তোমার মনের ভয়। হোক যেভাবে বিয়ে, সত্যি এটাই, আমরা স্বামী স্ত্রী। সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার মতো কিছু নয়। বিয়ে হয়ে গেছে বলেই যে আমিও স্বাভাবিক সবটা মেনে নিয়েছি এমন নয়। সময় দুজনেরই প্রয়োজন, বাকি সম্পর্কের পরিণতি সময় বলবে। রৌনকের শক্ত কথাগুলো শুনে নীরব দাঁড়িয়ে রইল কুহু। কোথাও একটা যৌক্তিক মনে হলো সব। রৌনক পাশ কাটিয়ে চলে গেল কুহুকে। এক মুহূর্তের জন্য মনে হলো রৌনক তাকে অবজ্ঞা করলো। কুহুর মন থেকে অহেতুক সন্দেহ ভয় দূর করতেই এইটুকু কথা বলে গেল রৌনক। মেয়েটা তাকে বুঝুক একটু একটু করে, ভালোবাসতে শিখুক, তখন রৌনকের অনুভূতির যথাযথ মূল্যায়ন করবে। সে অবধি অপেক্ষায় রৌনক, ততদিন নীরবে ভালোবেসে যাবে। কয়েক পা এগিয়ে গিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসলো কুহু। দেওয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে আকাশের পানে চাইল। ছোট্ট একটা তপ্ত শ্বাস বেরিয়ে এলো। এই পুরুষকে যে সে বুঝতেই পারে না, এক জনম কেটে গেলেও মনের হদিশ করতে পারবে বলে মনে হয় না। কি লেখা আছে কুহুর এই অনিশ্চিত ভবিষ্যতের খাতায়? খুব যে ভাবায়। আকাশে ঝলমলে রোদ্দুর, ছাতা নিয়ে বেরিয়েছে রিশা। টুকিটাকি কেনাকাটা বাকি ছিল। মন খারাপের জন্য বের হওয়া হয়নি এতদিন। আজকেই বের হওয়ার জন্য উপযুক্ত দিন মনে হলো। কালকে প্রচণ্ড মন খারাপ ছিল, আজ বের হয়ে মন ভালো করার একটুখানি চেষ্টা ছিল। হাত ভর্তি ব্যাগ সমেত ছাতা সামলাতে কষ্ট হচ্ছে রীতিমতো। এই মুহূর্তে কোল্ড কফি খেলে মন্দ হতো না, তবে হাত ভর্তি ব্যাগপত্র নিয়ে কোনো রকম রিক্সা ডেকে বাড়ি চলে যাওয়ায় শান্তি মনে হচ্ছে। বাসায় গিয়ে ঝটপট ঠান্ডা কিছু করে খেলেই হবে। কপাল চুবিয়ে ঘাম পড়ছে রিশার। ভর দুপুরে খুব একটা রিক্সার আনাগোনা নেই। বাম হাতের উল্টো পিঠে ঘাম মুছতে গিয়ে খসে পড়ল একটা শপিং ব্যাগ পিছড়া রাস্তায়। সেটা নেওয়ার জন্য সবে উবু হলো রিশা। একজন পুরুষ এগিয়ে এসে ব্যাগটা তুলে নিল সযত্নে। চমকালো রিশা, ছেলেটি উঠে দাঁড়াতেই হতবাক হলো। চোয়াল ঝুলে গেল। এভাবে দেখা হয়ে যাবে ভাবেনি। তীব্র রোদে দাঁড়িয়ে থাকা ছেলেটা হাসি মুখে বলল, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি আইরিশ। ব্যাগগুলো সামনে নিয়ে হাঁটছে কষ্ট হচ্ছে তোমার? সম্মুখে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক, পরনে ট্রাউজার প্যান্ট আর কালো রঙা পোলো টি শার্ট। অনবদ্য হাসি ঝুলছে ছোটের কার্নিস জুড়ে। অনাকাঙ্ক্ষিতভাবে রাতিমের দেখা পেয়ে চমকেছে রিশা। অবাক করার বিষয় হচ্ছে এখনও তার সম্পূর্ণ নামটা বলেনি লোকটা, কেবল একবার শুনেছিল। ঈষৎ হেসে উত্তর দিল রিশা, ব্যাগগুলো ঠিক সামনে চলে যেতে পারবে, অযথা কষ্ট করতে হবে না রাতিমকে। ব্যাগ হাতে নিয়ে নিষ্পলক দৃষ্টি ফেলে রিশার পানে তাকিয়ে রইল রাতিম। রোদের তাপে কপালে ভাঁজ পড়েছে, চোখ ছোট ছোট হয়ে এসেছে। রিশার কথা তোয়াক্কা না করে বাকি ব্যাগগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে ধরে বলল, এইটুকু সাহায্য আমি তোমায় করতেই পারি মেয়ে। হুট করে অসময়ে যখন দেখা হয়ে গেল, চলো কোথাও বসে কফি খাওয়া যাক। এতক্ষণে যেন রিশার মনের কথাটুকুই ব্যক্ত করলো রাতিম। তবে ভাইয়ের সমতুল্য লোকটার সঙ্গে কফি খেতে কেমন জড়তা কাজ করছে। রৌনকের সঙ্গে একবার হোস্টেল থেকে ছুটি শেষে রিশাদের বাড়িতে এসেছিল রাতিম, সেই সুবাদে পরিচয়। গভীর রাত পর্যন্ত বাড়ির সবাই মিলে ছাদে আড্ডা হয়েছিল সেদিন। কি মার্জিত ব্যবহার ছিল রাতিমের, সবার সঙ্গে মিশে যাওয়ার দারুণ দক্ষতা আছে। রিশার মা বাবার থেকে সেদিন অজস্র প্রশংসা করালেও দ্বিতীয়বার এই লোকের পদধূলি আর তাদের বাড়িতে পড়েনি। রিশার মা প্রায়শই আফসোস করতেন সেটা আসে না কেন। রৌনকের উত্তর ছিল এখন আর একসঙ্গে থাকে না তারা। রিশার ভাবনার মাঝে হাত থেকে ব্যাগগুলো নিয়ে নিল রাতিম। ঘোর কাটতেই থতমত খেল রিশা। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে হাসলো খানিক। রাতিমের ঠোঁটে সেই হাসিটুকুই লেগে আছে। অবশেষে কফি শপে যেতে রাজি হলো রিশা। কেউ নিজে থেকে বললে মুখের ওপর না বলাটা শোভা পায় না। কিছুটা এগিয়ে সেই একটা কফি শপে প্রবেশ করলো দুজন। কর্নারের টেবিলে মুখোমুখি বসলো ছোট্ট গোল টেবিলে। রাতিমের ফর্সা মুখশ্রী রক্তিম হয়ে আছে।
নাকের ডগায় টোকা পড়লেই যেন রক্ত বেরিয়ে আসবে। ভাঁজ করা চুল গলিয়ে ঘাম ঝরছে কপালের কোনা বেয়ে। তবুও কোথাও একটা স্নিগ্ধ লাগছে। ধূসর চোখের মণিজোড়া রিশার দিকে পড়তেই দৃষ্টি সরিয়ে নিল রিশা। হুট করে তার মনে হলো কোনো পুরুষকে এতটা ফুটিয়ে দেখা অনুচিত। তবে রাতিম ভাই চোখে পড়বার মতোই পুরুষ। এত ফর্সা ছেলে সচরাচর দেখা যায় না। হাসলে খোঁচা দাড়ির আড়ালে টোল বোঝা যায় সুস্পষ্ট। খানিকক্ষণ পিত মতো নীরবতার পর কফি চলে আসলো। টেবিলের ওপর 2 হাত রেখে বসেছে রাতিম। রিশার পড়াশোনা, বাড়ির লোক সম্পর্কে টুকিটাকে জিজ্ঞেস করলো। খাওয়ার মাঝে মাঝে উত্তর দিচ্ছিল রিশা, তবে চোখ তুলছিল না। রাতিমের দৃষ্টি হালকা গোলাপি রঙা 3 পিস পরা রিশার পানে। কথার মাঝে বারবার আইরিশ বলছিল রাতিম। ব্যাপারটা খেয়াল করার মতোই। এই নামটা রিশার জীবন থেকে প্রায় বিলুপ্তই বলা চলে। আইরিশ নামটা থেকে আত্মীয়রা রিশ বলতো। বান্ধবীরা আরেক ধাপ এগিয়ে আইরিশকে সোজা রিশা বানিয়ে দিল। এতদিন পর নিজের সম্পূর্ণ নামটা শুনে নেহাত মন্দ লাগছে না। তোমার কি মন খারাপ আইরিশ? কথাটা শুনে চট করে সম্মুখে বসা পুরুষের পানে চাইল রিশা। সত্যিই তো মন ভীষণ খারাপ। সেটা কি চেহারায় স্পষ্ট নাকি? মুহূর্তে চমৎকার করে হাসলো রিশা। বলল, কই না তো। আচ্ছা, আপনার কি খবর রাতিম ভাই? আমাদের বাড়ি তো আর কখনো গেলেন না। ভাইয়ের সঙ্গে কি পরিচয় আছে আপনার? শেষের কথাটা শুনে একটু থমকালো রাতিম। স্মিত হেসে বলল, আমার আর খবর, পড়াশোনার পাঠ চুকিয়ে জব করছি। আসলে রৌনকের সঙ্গে হুট করে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। আমি যশোর চলে গিয়েছিলাম বাবা মায়ের কাছে। তারপর ঢাকায় আসার পর রৌনকের সাথে আবার যোগাযোগ হয়। তার মানে এখনও যোগাযোগ আছে ভাইয়ের সঙ্গে? তাহলে আমাদের বাসায় চলুন, মা বাবা দেখলে খুব খুশি হবে। আচমকা রাতিনের মুখ চুপসে গেল। বাড়িতে গেলেই তো কুহু তাকে দেখে ফেলবে। সব মিলে বিশাল এক গন্ডগোল পাকাবে। সারা রৌনক তাকে একেবারে ফাঁসিয়ে দিয়েছে। নিজের রাস্তা কিভাবে ক্লিয়ার করবে এখন? অবশিষ্ট কফিটুকু খেয়ে বলল রাতিম, হ্যাঁ যাব, তবে অন্যদিন। রিশা খেয়াল করলো আবারও রাতিমের কপালের ঘাম জমেছে। স্বাভাবিকভাবে সেটা বলল রিশা। পিলে চমকে উঠল রাতিম। টেবিল থেকে টিস্যু নিয়ে কোনো রকমে মুছতে থাকলো। বাইরে তীব্র রোদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রিশা। মন কিছুতেই ভালো করতে পারছে না। রাতিমের চক্ষু এড়ালো না বিষয়টা। প্রায় 2 বছর যাবৎ আড়াল থেকে লুকিয়ে রিশাকে খেয়াল করে যাচ্ছে সে। প্রথম দেখাতেই চঞ্চলা কিশোরীর প্রেমে পড়েছিল। সময়ের সঙ্গে এই অনুভূতি প্রখর হয়েছে। আবেগ ভেবে উড়িয়ে দিতে পারেনি। হাত ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ায় রিশা। ভাবনার ঘোর কাটে রাতিমের। এইটুকু সময় যেন চোখের পলকে ফুরুত, অথচ এক যুগ কাটিয়ে দেওয়া যেত এখানে বসেই। সুন্দর মুহূর্তগুলো কেন যে ক্ষণিকের সময় নিয়ে আসে। তপ্ত শ্বাস ফেলে ব্যাগগুলো তুলে নিল রাতিম। রিক্সা অবধি এগিয়ে দিল রিশাকে। চক্ষু গোচর হওয়া অবধি এই তাপদাহে দাঁড়িয়ে দেখছিল রাতিম। বাতাসে রিশার গোলাপি রঙা শিপনের ওড়না উঠছে। সেদিকে তাকিয়ে থেকে এক প্রেমিক পুরুষের হৃৎপিণ্ড থমকে গেছে জগৎ ভুলে। সকালেই নাস্তা শেষ করে চলে গেছে রওনক। ভার্সিটিতে যেতে হবে তাকে। কুহু খাটে বসে গুনগুন সুর তুলে আমের আচার খাচ্ছে। এত সহজ রওনক ভাই তাকে রেখে যাবে ভাবেনি। যাই হোক, মন মতো এখানে থাকবে কুহু। এমনিতেও নিজের রুম আর জায়গা ছাড়া একটুও ঘুম হয় না। তার উপর রওনক ভাইয়ের রুমে সহজে ঘুম আসতে চায় না। 2 দিন যাবৎ ঠিকঠাক ঘুমই হচ্ছে না। ঘড়িতে দুপুর 3টে। মনে হচ্ছে একটুখানি ভাত ঘুম হলে মন্দ হবে না। আগের ঘুমগুলো পুষিয়ে নেওয়া যাবে। খাটে বাটি রেখে হাত ধুয়ে আসলো কুহু। চোখ লেগে যাচ্ছে ঘুমে। খাটে এসে শুয়ে পড়লো সোজা বালিশে। চিরচেনা পারফিউমের সুভাষটা পেতেই মস্তিষ্ক ঝাঁঝা করে উঠল। সবখানে যেন লোকটা লেপ্টে আছে, না থেকেও শান্তি দিচ্ছে না। বালিশ উল্টিয়ে নিয়ে ধূপ করে শুয়ে চোখ বুঝলো কুহু। বাসায় এসে ব্যাগগুলো খাটের কোনায় রাখলো রিশা। ব্যাগ থেকে ফোন নিয়ে বসলো ফ্যানের নিচে। প্রলম্বিত শ্বাস ফেলল। সার্চ বক্স থেকে আশফিক ভাইয়ের নাম মুছে দেবে। আর কখনো ওই আইডিতে যাবে না। যেটা পাওয়ার নিশ্চয়তা নেই সেটা আঁকড়ে ধরে থাকা মানে কষ্টের বোঝা বাড়ানো। কম্পিত হস্তে ফেসবুকে প্রবেশ করলো রিশা। শেষবারের জন্য আশফিকের আইডিতে গেল। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল। এক শ্বেতাঙ্গিনীর কোমর জড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে আশফিক। মেয়েটির এক হাত আশফিকের শক্তপোক্ত বুকে। ওয়েস্টার্ন পরিহিতা মেয়েটির অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই উন্মুক্ত। জেনিত নামের মেয়েটির আইডিতে ফটোটা ট্যাগ করা। বাকি আর দেখতে পারল না রিশা। চোখ ঝাপসা, গাল ভেজল নোনা স্রোতে। কলিজা বোধ হয় কেউ দ্বিখণ্ডিত করে দিয়েছে।
নিদারুণ এক অসহনীয় যন্ত্রণা। ফোন ফেলে রেখে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে উঠল রিশা। নিকষ কালো রাত্রি, ঝুম বৃষ্টি, চারিদিক ঝাপসা। মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে আছে কুহু। কিঞ্চিত ভয় উকি দিচ্ছে মনে। আশেপাশে রৌনককে পাগলের মতো খুঁজছে তার চোখ জোড়া।